এমন কিছু মুভি রয়েছে যা এক্সেপশনাল হয়। সে মুভিটা দেখার পর মুভি তো শেষ হয়ে যায়, তবে তার রেশ থেকে যায় অনেকক্ষণ। কয়েকদিন আগেই নেটফ্লিক্সে মহারাজা নামে একটি তামিল মুভি মুক্তি পায়। একজন সাধারণ নাপিত তার ঘরের লক্ষ্মী চুরি রিপোর্ট করেছে থানায়। সেই লক্ষ্মী আর কিছুই না, সামান্য একটা ডাস্টবিন। আর এই ডাস্টবিন খোঁজার জন্য সে তার সব কিছু বাজি রেখে দেয়। ব্যাপারটা কি এতই সাধারণ, নাকি এই সাধারণ ঘটনার পেছনে লুকিয়ে আছে অসাধারণ কোনো ঘটনা? এই ঘটনার রহস্য তোমাদের চমকে দিবে। মুভির আসল রহস্য আছে তার ক্লাইম্যাক্সে। এমনই একটি ঘটনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। মুভির শুরু হয় গল্পের প্রধান চরিত্র মহারাজাকে দেখিয়ে। সে একটি সেলুনে নাপিতের কাজ করে। সেলুনে এসে সে আগামীকালের ছুটি চায়, কারণ মহারাজা তার পরিবারকে নিয়ে ঘুরতে যাবে। তার এই কথা শুনে মালিকের মাথা খারাপ হয়ে যায়, তাই আজকে আগত সমস্ত কাস্টমারের কাজ তাকেই করতে বলে। পরদিন দেখা যায় মহারাজা তার মেয়ের জন্য একটা খেলনা কিনছে। খেলনার দোকান ওর বাসার ঠিক উল্টো পাশে। একের পর এক খেলনা নিয়ে মহারাজা তার স্ত্রীকে দেখায় তার স্ত্রীর সম্মতির জন্য। পরে মহারাজা তার স্ত্রীর জন্য একটা মাটির পুতুল হাতে নেয়। ঠিক ওই সময় একটা ট্রাক ব্রেক ফেল করে ওর ঘরের ভিতর ঢুকে যায়। এক পলকেই মহারাজার জীবন যেন ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক যেভাবে তার হাতে থাকা সেই শোপিসটা ভেঙে গেছে। পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে থাকে মহারাজা। ওই অ্যাক্সিডেন্টে ওর স্ত্রী মারা যায়। এরপর 15 বছর কেটে যায়। আমরা দেখি মহারাজা ও তার মেয়ে জ্যোতি বেশ আনন্দেই দিন কাটাচ্ছে। জ্যোতি ওর বাবাকে শাসন করে, আর মহারাজা তার মেয়ের সব কথা শুনে। মহারাজার তার মেয়ে ছাড়া আর কেউ নেই জীবনে। মহারাজা আর জ্যোতি বাদে ওদের বাসায় আরো একজন আছে, সে হলো লক্ষ্মী। লক্ষ্মী হলো একটা ডাস্টবিন। ওরা এই ডাস্টবিনকে খুবই ভালোবাসতো। প্রতিদিন এই লক্ষ্মীকে গোসল করায় এবং লক্ষ্মীকে রেখেছে মহারাজার মৃত স্ত্রীর ছবির ঠিক নিচে, কারণ সেই দিন দুর্ঘটনায় এই ডাস্টবিনটি জ্যোতির উপর পড়ায় জ্যোতি সেদিন বেঁচে যায়। জ্যোতি পড়ালেখায় অত ভালো না, তবে স্পোর্টসে জ্যোতি খুবই মনোযোগী। তাই স্পোর্টস টিচার আসিফা তাকে খুবই ভালোবাসে। খেলাধুলার পাশাপাশি আসিফা তাকে অন্যান্য সাবজেক্ট বুঝতেও সাহায্য করে। একদিন স্কুলের প্রিন্সিপাল দোষ বিচার না করে জ্যোতির নামে একটা ভুল অভিযোগ করে টিসি দিয়ে দিচ্ছিল, কিন্তু মহারাজা তার এক কথায় অনড় ছিল। আমার মেয়ে কোনো কিছু করেনি, আমার মেয়ে কোনো ভুল করতে পারে না। কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথাই শুনে না। এরপর যখন প্রমাণ হলো জ্যোতির কোনো দোষ নেই, তখন মেয়ের অপমানের জন্য সে প্রিন্সিপালকে বলে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে। কিন্তু প্রিন্সিপাল রেগে সিকিউরিটি ডাকে। সিকিউরিটি এসে মহারাজাকে নিয়ে যেতে লাগে। মহারাজ একটি পিলার শক্ত করে ধরে আর বলে, দয়া করে ক্ষমা চান স্যার। সিকিউরিটি গার্ডরা ওকে টানা হেঁচড়া করলে দেখা যায় যে পিলারটি ভেঙে পড়ার মতো অবস্থা। এসব দেখে প্রিন্সিপাল ভয় পেয়ে যায় আর জ্যোতির কাছে ক্ষমা চায়। এরপর মহারাজা ওর মেয়েকে নিয়ে চলে যায়। কিছুদিন পর জ্যোতির স্পোর্টস ক্যাম্পের জন্য 1 সপ্তাহের ট্রিপে যায়। যাওয়ার আগে মহারাজাকে বলে যে লক্ষ্মীর খেয়াল রাখতে। পরের সিনে দেখি মহারাজার পুরো ঘর লন্ডভন্ড হয়ে আছে, আর মহারাজা ঘরের এক কোণে বেহুশ হয়ে পড়ে আছে। পরের সিনে দেখি একটা নেতা গাড়ি নিয়ে একটা গ্যারেজে আসে, আর গ্যারেজে এসেই সে সবাইকে মারতে থাকে। কারণ ওই নেতা যখন এই গ্যারেজে গাড়ি ঠিক করতে দেয়, তখন কেউ একজন তার সানগ্লাস চুরি করে ফেলেছে। পরে দেখি ওর গাড়ি যে পরিষ্কার করেছে সে এসেছে। এর নাম থানা। থানায় সানগ্লাস চুরি করেছে। পরে সে নেতা থানাকে অনেক মারে আর সানগ্লাস ফেরত দিতে বলে। এরপর নেতা চলে যায়। রাতে বারে মদ খেতে থাকে নেতা। থানা সানগ্লাস হাতে বাড়ি ঢোকে। এরপর নেতাকে দেখিয়ে সেই সানগ্লাসটি ভেঙে ফেলে। পরে থানা সে নেতাকে মারতে থাকে। নেতার সাথে ওর দলের লোকদেরও মারতে থাকে থানা। পরের সিনে দেখি মহারাজা পুলিশ স্টেশনে। মহারাজার ঘরে চুরি হয়েছে, তাই সে চুরির রিপোর্ট করতে এসেছে। পুলিশ তখন মহারাজাকে বসতে বলে। তারপর মহারাজা পুরো কাহিনী খুলে বলে। সেলুন থেকে ফিরে ও টের পায় ঘরের ভেতর 3টা চোর এসেছে। মহারাজা কিছু করার আগেই চোরগুলো মহারাজাকে অনেক মারে, আর চোরগুলো যাওয়ার সময় লক্ষ্মীকে নিয়ে যায়। তখন পুলিশ লক্ষ্মীর কথা জিজ্ঞেস করে। তখন মহারাজা পুলিশকে লক্ষ্মীর ছবি দেখায়। পুলিশ যখন দেখে লক্ষ্মী একটা ডাস্টবিন, তখন পুলিশ ক্ষেপে যায় আর মহারাজাকে চলে যেতে বলে।
কিন্তু মহারাজা ওর লক্ষ্মীর চুরির রিপোর্ট না লিখিয়ে সেখান থেকে এক বিন্দুও নড়ার মানুষ নয়। তখন পুলিশ জোর করেই মহারাজাকে বের করে দিতে চায়। তখন মহারাজা সেখানের একটা খুঁটি ধরে ফেলে। সেখানকার পুলিশরা অনেক টানা হিচড়া করলে সেই খুঁটি ভেঙে যায়। তাই একটা শেলফ ভেঙে পড়ে। পুরো পুলিশ স্টেশন লণ্ডভণ্ড হয়ে পড়ে। পরে থানার ওসি আসে, আর থানায় এই অবস্থা দেখে মহারাজাকে ডাকে ওর সমস্যা জানতে। মহারাজা ওসিকেও সেম কাহিনী শোনায়। ওসি সে ডাস্টবিনকে তুচ্ছ মনে করে মহারাজাকে টাকা দেয় নতুন ডাস্টবিন কেনার জন্য। মহারাজা বলে ওর লক্ষ্মীকেই খুঁজে দিতে। তখন ওসি খেপে যায় আর মহারাজাকে বন্দুক দেখিয়ে স্টেশন থেকে বের করে দেয়। তখন মহারাজা স্টেশন থেকে চলে যায়। তারপর ওসি পুলিশদেরকে বলে, সামান্য একজন নাপিতকে তোমরা সামলাতে পারলে না, এর জন্য আমাকে বন্দুক বের করতে হলো। ঠিক সেই সময় মহারাজা পুলিশ স্টেশনে আবার ফিরে আসে আর বলে, এই নিন 40,000 টাকা অ্যাডভান্স, লক্ষ্মীকে খুঁজে দিতে পারলে আরো 5 লাখ টাকা দিব। তখন ওসি অনেক জোরে মহারাজাকে একটা থাপ্পড় দেয়। ঠিক পরের সিনে দেখি কনস্টেবল সে টাকা গুনছে আর বলে, সবার সামনে কি ঘুষ দেওয়া যায়? ওসিকে লুকিয়ে টাকাটা দিলেই হতো। এরপর থেকেই ওসি কাজ শুরু করে দেয়। মহারাজার ঘরে এসে ইনভেস্টিগেট করে। মহারাজাকে ওসি বলে, তুমি সত্যি করে বলো তো, ওই ডাস্টবিনের ভিতরে কি ছিল? সামান্য একটা ডাস্টবিনের জন্য তুমি এত টাকা ঘুষ কেন দিচ্ছ? মহারাজা বলে, দরকার হলে 7 লাখ নিন, কিন্তু আমার মেয়ে আসার আগে লক্ষ্মীকে খুঁজে দিন। অন্যদিকে আমরা দেখি সেলভামকে। ও আর ওর ফ্রেন্ড একটা ঘরে চুরি করছে। ওরা মা আর মেয়েকে বেঁধে রেখেছে। সবকিছু তো চুরি করছেই, তারপরও ওরা সে বাচ্চা মেয়েটিকে নির্মমভাবে ধর্ষণ করে আর যাওয়ার আগে ওদের দুইজনকেই মেরে ফেলে। সেলভামের একটা সুন্দর পরিবার আছে, বাসায় তার স্ত্রী আর ফুটফুটে একটা বাচ্চা মেয়ে আছে। সেলভাম তার চুরি করা একটা খেলনা মেয়েকে দেয়, কিন্তু তার মেয়ের সেটা ভালো লাগে না, তাই সেটা ডাস্টবিনে ফেলে দেয়। এটাই হলো মহারাজার সেই লক্ষ্মী। এদিকে পুলিশ বিভিন্নভাবে সব জায়গায় ওই ডাস্টবিনটি খুঁজে। মহারাজা পুলিশ স্টেশনেই পড়ে থাকে। আমরা জ্যোতিকে দেখি স্পোর্টস ক্যাম্পে অংশ নিতে। সেলভামও তার কাজ চালিয়ে যায়। একদিন দেখা যায় সেলভাম তার মেয়ের কাঁধের ঘাতে মলম লাগাচ্ছে খুব যত্নে। মহারাজা তার ফোনে জ্যোতির মেসেজ দেখতে থাকে। এদিকে পুলিশ অফিসার ডাস্টবিন খুঁজতে একটা দোকানে যায়। সেখানে ওর সাথে দেখা হয় নাল্লা শিবমের। নাল্লা শিবম একজন পুলিশ ইনফর্মার। ওসি নাল্লা শিবমকে বলে ডাস্টবিনটি খুঁজতে সাহায্য করতে। ওদিকে এসআই আইটি সেলের একজনকে একটা নাম্বারের কল হিস্ট্রি বের করতে বলে। অন্যদিকে সে গ্যারেজ মালিক আসে পুলিশ স্টেশনে কমপ্লেন করতে। তার একজন কর্মচারী ধানা তাকে খুঁজে পাচ্ছে না 3 দিন ধরে। মহারাজা ধানা ছবি দেখে ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখি মহারাজার জ্ঞান ফিরলে ও মেঝেতে একটা রসিদ দেখতে পায়। ওটা ছিল ওই নেতার গাড়ির। মহারাজা বাড়ি গিয়ে ওই রসিদ সম্পর্কে ওই নেতাকে জিজ্ঞেস করে। তখনই ধানা নেতাকে মারে। পরে নেতার আর ধানার কথা শুনে মহারাজা বুঝতে পারে ওই 3 চোরের একজনই ধানা। মহারাজা ধানার পিছু নেয়। ধানার আড্ডায় পৌঁছালে ধানার লোকেরা মহারাজাকে মারে। পরে মহারাজা টিকতে না পেরে ওদের সবাইকে মারে আর ধানাকে আটকে জিজ্ঞেস করে, সেদিন রাতে তোর সাথে আর কে কে ছিল? ধানা বুঝে গেছিল যে সে নামগুলো বললেও মহারাজা তাকে মেরে ফেলবে আর না বললেও মারবে, তাই ধানা নামগুলো বলে না, শুধু বলে আমাদের একজন ওই পুলিশ স্টেশনের। এই বলে ধানা মহারাজাকে আঘাত করে বাইক নিয়ে পালিয়ে যেতে লাগে। মহারাজা পাগলের মতো হয়ে দা হাতে নিয়ে এক কোপে ধানার দেহ মাথা থেকে আলাদা করে দেয়। তখন আমরা বুঝি মহারাজা কেন পুলিশ স্টেশনেই পড়ে আছে। ধানার একজন সাথী সেই পুলিশ স্টেশনেই আছে। মহারাজা তাকে খুঁজছে। ফ্ল্যাশব্যাক শেষে দেখা যায় মহারাজা গ্যারেজের মালিকের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে চিন্তা না করতে। মহারাজা একটা করে পুলিশের পিঠ দেখে আর লিস্ট থেকে তার নাম কেটে দেয়। অন্যদিকে নাল্লা শিবমরা লক্ষ্মীকে খুঁজে পায় না, তাই ওসি ওদেরকে বলে লক্ষ্মীর মতো দেখতে ডুপ্লিকেট ডাস্টবিন নিয়ে আসো। ওরা এক কারিগরের কাছে যায় লক্ষ্মীর মতো হুবহু একটা ডাস্টবিন বানানোর জন্য। কারিগর তাদের বানিয়ে দিবে বলে। পরে দেখি সেলভাম একটা স্বর্ণের দোকানে আসে মেয়ের জন্মদিনের গিফট কিনতে। সেলভামের একটা নেকলেস পছন্দ হয়ে যায়। সেটা নিয়ে সেলভাম একটা সেলুনে ঢুকে। এটাই ছিল মহারাজার সেলুন। মহারাজা দাড়ি কাটার সময় ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যায়। মহারাজা ব্যাটারি নিতে বাহিরে যায়। সেলভামের কল আসে। উপাস থেকে ওর সঙ্গী বলে আমাদের কুকীর্তি পেপারে এসেছে। সেলভাম পেপার হাতে নিয়ে বলে আমাদের পুলিশ ধরতে পারবে না, আমরা কোনো এভিডেন্স রাখিনি,
এটা বলে ফোন রাখতেই সেলভাম দেখে মহারাজা ঠিক ওর পিছনে দাঁড়িয়ে আছে। সেলভাম সন্দেহ করে যে মহারাজা ওর কথা শুনে ফেলেছে। দাড়ি কাটা শেষে সেলভাম বাসায় যায়। পরে তার সঙ্গীকে মহারাজার কথা বলে। অন্যদিকে মহারাজা দেখে সেলভাম তার নেকলেস ভুলে রেখে গেছে। মহারাজা সেলভামকে তার নেকলেস ফেরত দিতে যায়। মহারাজা যখন বাসায় ঢুকছিল তার সাথে সাথেই পুলিশ অফিসারও ঢুকে আর সেলভামকে ধরতে যায়। এই দেখে সেলভাম ভাবে পুলিশকে মহারাজা সব বলে দিয়েছে, কিন্তু আসলে মহারাজা কিছুই জানতো না, শুধু নেকলেস ফেরত দিতে এসেছে। তখন পুলিশের গুলিতে সেলভামের একজন সঙ্গী মারা যায়। সেলভামকে পুলিশ ধরে নিয়ে যায়। সেলভাম মহারাজার দিকে তাকায় প্রতিশোধের ইচ্ছা নিয়ে। এদিকে ডাস্টবিন তৈরি হয়ে গেলে ওরা সেটা এনে লক্ষ্মীর মতো বানায়। আর যদিও বাসে করে বাড়ি ফিরছে। অন্যদিকে ওসি ডাস্টবিন তো পেয়ে গেছে, কিন্তু চোর পায়নি। তাই সব চোরদের কল দেয়, কিন্তু কেউই ডাস্টবিন চুরির দায় নিতে চায় না। ওসি বলে একজন চোর এনে দে, আর যে ডাস্টবিন চুরির দায় নিবে ওকে 50,000 টাকা দিব। একথা শুনে নাল্লা শিবম এই কাজ করতে চায়। এরপর ওসি বলে ঠিক আছে, তাহলে ঘটনাটা মহারাজার কাছে একবার শুনে নে, তাহলে অভিনয় করতে সুবিধা হবে। ওসি থানায় কল দেয় আর কনস্টেবলকে বলে মহারাজা যেন ওর কাহিনী আবার শোনায়। ওসি লাইনে থাকে আর মহারাজা তার কাহিনী বলা শুরু করে। মহারাজা আগের কাহিনীই বলে, কিন্তু এবার আমরা দেখতে পাই আসল ঘটনা। জ্যোতি স্কুল বাস থেকে নেমে বাসায় ঢুকে। এরপর রুমে গিয়ে কাপড় বদলায়। পিছনে লুকানো ছিল ধানা। আলমারিতে ধাক্কা লেগে শব্দ হলে জ্যোতি টের পেয়ে যায়। ও ঘুরে কাউকে দেখার আগেই জ্যোতির মুখ চেপে ধরে নাল্লা শিবম। এরপর ওরা জ্যোতির চোখ বেঁধে ফেলে। জ্যোতি ওদের মা ধাক্কা মেরে পালাতে চায়, তখনই সেলভাম ওর পায়ে আঘাত করে। এরপর ওরা জ্যোতিকে অনেক মারে। জ্যোতি অনেকটা কাহিল হয়ে গেলে ওরা অন্য রুমে চলে আসে। পরে একে একে নাল্লা শিবম আর ধানা জ্যোতিকে নির্মমভাবে ধর্ষণ করে। এখানে সেলভাম মহারাজাকে খুন করে প্রতিশোধ নিতে এসেছিল, কিন্তু মহারাজা মেয়ের জুতা কিনতে দোকানে আটকে পড়ে। পরে ওরা জ্যোতিকে না মেরেই বের হয়ে যায় ঘর থেকে। এদিকে মহারাজা পুলিশ স্টেশনে ডাস্টবিনের কাহিনীটি বলা শেষ করে। পরে যখন মহারাজা সেখান থেকে চলে যেতে লাগে, তখন একজন পুলিশ অফিসার বলে মহারাজা, তুমি এখানে আর যাই হোক ডাস্টবিনের জন্য আসুনি। ওইদিকে নাল্লা শিবম কাহিনী শুনে কিছুটা আতঙ্কিত হয়, কারণ এটা ছিল ওরই কাহিনী। ওই দিন সেলভামরা চলে যাওয়ার পর মহারাজা বাসায় এসে জ্যোতিকে ওই অবস্থায় পায়। ও তাড়াতাড়ি জ্যোতিকে হসপিটালে নিয়ে যায়। জ্যোতির জ্ঞান ফিরলে ও মহারাজাকে বলে, বাবা, আমি ওদের সাথে কথা বলতে চাই। আমি জিজ্ঞেস করতে চাই কি দোষ ছিল আমার যে আমাকে এভাবে শাস্তি দিল। ওদের এনে দাও। মহারাজা অসহায় হয়ে কাঁদে। জ্যোতি বলে ওদের 3 জনের মধ্যে একজনের পিঠে বড় একটা টিউমার ছিল। এই জন্য মহারাজা পুলিশ স্টেশনে গিয়ে সবার পিঠে হাত দিয়ে ওই টিউমারটি খুঁজছিল। এখানে আমরা দেখতে পাই পুরো সময়টা ধরেই লক্ষ্মী জ্যোতির বেডের নিচে ছিল। পরদিন ওই ওসি নাল্লা শিবম আর ফেক ডাস্টবিন নিয়ে মহারাজার বাসায় আসে। ওসি নাল্লা শিবমকে সেদিন কি হয়েছিল সেটা দেখাতে বলে। নাল্লা শিবম অভিনয় শুরু করে। অভিনয়ের এক পর্যায়ে মহারাজা বুঝে যায় যে নাল্লা শিবমই সেই ব্যক্তি যাকে খুঁজছিল মহারাজা এতদিন ধরে। তখন মহারাজা নাল্লা শিবমের কাছে যায়। ওকে জড়িয়ে ধরে পিঠে হাত দিতে খুঁজে পায় সে টিউমারটি। মহারাজার মনে আর কোনো সন্দেহ থাকে না। পরে যখন ওসি মহারাজাকে জিজ্ঞেস করে নাল্লা শিবমের কি করব বলো, তখন মহারাজা বলে ছেড়ে দেন নাল্লা শিবমকে। তখন ওসি বলে ও তোমাকে মেরেছে, তোমার লক্ষ্মী চুরি করেছে, তাও কি ছেড়ে দিব? মহারাজা বলে ছেড়ে দেন। তখন ওসি বলে ও যদি তোমার মেয়েকে ধর্ষণ করতো তাহলেও কি ছেড়ে দিতে? মহারাজা ওসির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে ওসি ইনভেস্টিগেট করতে গিয়ে আসল কাহিনী জানতে পারে। তখন নাল্লা শিবম বলে স্যার এগুলো কি বলছেন? তখন ওসি একটা দা নিয়ে মহারাজাকে দেয় আর বাহিরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে মহারাজা নাল্লা শিবমকে মেরে ফেলে। পুলিশ সিলভামকেও ট্র্যাক করে ফেলে। মহারাজা সেখানে যায়। সেলভাম তখন মহারাজার দিকে তেড়ে আসে। মহারাজা সেলভামকে দেখে থমকে যায়। সেলভাম মহারাজাকে মারতে থাকে আর বলে আমাকে চিনেছিস? মনে পড়ে আমাকে? আসলে সেলভামের যে কাহিনী আমরা দেখেছি ওইটা ছিল 15 বছর আগের। অতীতে সেলভাম জেলে যাওয়ার জন্য মহারাজাকেই দায়ী করে। এই জন্য সে জেল থেকে বের হয়েই মহারাজাকে মারতে ওর বাসায় গিয়েছিল। এরপর মহারাজা সেলভামকে মারতে শুরু করে। তখন সেলভাম বলে আমি তোকে যে কষ্ট দিয়েছি তুই তা কোনোদিনই ভুলতে পারবি না। তখন
জ্যোতি সেখানে আসে আর সেলভামের সাথে কথা বলতে চায়। তখন মহারাজা জ্যোতিকে বাধা দেয়, কিন্তু জ্যোতি তা শুনে না। জ্যোতি সেলভামকে সব স্বর্ণ দিয়ে বলে, এটা চুরি করতেই তো এসেছিলি, আমি এখান থেকে ঠিকই বের হয়ে যাব, কিন্তু তুই এখান থেকে বের হতে পারবি না। এটা বলেই জ্যোতি সেখান থেকে বের হয়ে যেতে লাগে। সেলভাম সেখানে ওর মেয়ের জন্য কিনা সেই নেকলেসটা দেখতে পায়। সেই অ্যাক্সিডেন্টের দিন মহারাজা এসেছিল নেকলেস দিতে সেলভামের বাসায়। আর সেই দিন ট্রাক দুর্ঘটনায় মহারাজার স্ত্রী, মহারাজার মেয়ে আর সেলভামের স্ত্রী মারা যায়, আর বেঁচে যায় সেলভামের মেয়ে। তখনই সেলভাম জ্যোতির পিঠে সে দাগটি দেখতে পায়, যা তার মেয়ের পিঠে ছিল। তখন সেলভাম পাগল হয়ে জ্যোতিকে ডাকতে থাকে। মহারাজা জ্যোতিকে বাহিরে রেখে সেলভামের কাছে যায়। তখন সেলভাম মহারাজাকে বলে তার মেয়েকে একবার ডাকতে, সে একবার তার মেয়েকে দেখতে চায়। সেলভাম বলে, আমি জ্যোতিকে এটাও বলবো না যে সে আমার মেয়ে। তখন মহারাজা বলে, জ্যোতি আমার মেয়ে। তারপর মহারাজা সেখান থেকে চলে যায়। সেলভাম তার মেয়ের সাথে যে কাজ করেছে তা মেনে নিতে পারে না। সেলভাম অনুশোচনায় আর বাঁচতে পারে না, আর বিল্ডিং থেকে নিজেকে ফেলে দেয়। তার মাথার পাশে এসে পড়ে তার মেয়ের জন্য কেনা সেই চেইনটা, আর তার রক্তে রঙিন হয়ে যায় জ্যোতির পায়ের ছাপ।